আমাদের সময় এসেছিল 5-7টা 10টা ম্যাথ এরকম আসে আর কি। ম্যাথ প্লাস হচ্ছে থিওরি, থিওরি অনেক বেশি আসে। এই যে রিজন ফর প্রিপেয়ারিং বাজেটিং, কেন বাজেট প্রিপেয়ার করব, এবং এগুলা এইভাবে আসে না। আসে কি, কম্পেল প্ল্যানিং বলতে কি বোঝো, সিনারিও দিয়ে এটা দেয়। এখান থেকে একটা সিনারিও তুলে দিয়ে বলে যে এইটা কোনটি রিজন ফর প্রিপেয়ারিং বাজেটিং, এই যে অথরাইজেশন এরকম দেয়, আর কিছু ইয়ে দেয়, অপশন দেয়। কোয়ান্টিফাইড বাজেটকে এটা একটু দেখে রাখবেন। বাজেট কমিটি কি, বাজেট কমিটি থেকে কিন্তু কোশ্চেন আসে। এই বাজেট কমিটি করতে গেলে আর বাজেট কমিটির কিছু ফাংশন থাকে, এই ফাংশনগুলা সম্পর্কে কোশ্চেন আসে। যেমন এই যে বাজেট ম্যানুয়াল, এই বাজেট ম্যানুয়াল কি, বাজেট ম্যানুয়াল থেকে কোশ্চেন আসে। এই যে বাজেট ম্যানুয়াল থেকে আপনাদের বলছিলাম কোশ্চেন আসে। বাজেট ম্যানুয়ালের অবজেক্টিভ কি, এর অর্গানাইজেশনাল স্ট্রাকচার কি, প্রসিডিওর ম্যাটার কি, এই বাজেট ম্যানুয়াল থেকে ছোট্ট একটা এমসিকিউ দেয়। ইংল্যান্ডের কোশ্চেন ব্যাংকে অনেক এমসিকিউ পেয়ে যাবেন আপনারা। বাজেটটা প্রিপারেশন কিভাবে করতে হয়, বাজেটটা প্রিপারেশন কিভাবে করতে হয়, সেলস বাজেট, পারচেজ বাজেট, এই বাজেটগুলো কিভাবে করতে হয় একটু দেখে রাখবেন। এগুলো একদমই সহজ। সেলস বাজেট, ফিনিশ গুড ইনভেন্টরি বাজেট, প্রোডাকশন বাজেট, ম্যাটেরিয়ালের 3টা বাজেট, ম্যাটেরিয়াল ইউজেস বাজেট, ম্যাটেরিয়াল মেশিন ইউজেস বাজেট এবং লেবার বাজেট। এই বাজেটটা একটু দেখে রাখবেন। এই ফ্লোচার্টটা একটু জাস্ট দেখে রাখবেন, বেশি দেখা লাগবে না, এখান থেকে ওইভাবে এমসিকিউ আসবে না। ফাংশনাল বাজেট কি, মাস্টার বাজেট এত খুব একটা দেখা যায় না। সেনসিটিভ অ্যানালাইসিস, এই হোয়াট ইফ অ্যানালাইসিস থেকে কিন্তু কোশ্চেন আসে, এই হোয়াট ইফ অ্যানালাইসিসটা ভালো করে পড়বেন। প্রিপেয়ারিং ফোরকাস্ট, এগুলো পড়া লাগবে না। এই লিনিয়ার ইকুয়েশন, হাইলো মেথড, অবশ্যই হাইলো মেথড শিখবেন। হাইলো মেথডের এমসিকিউ আসে, থিওরিও আসে, ম্যাথও আসে। হাইলো মেথডের ওই যে ছোট ছোট ম্যাথ। বিগ ডেটা অ্যানালাইসিস করতে গেলে কি প্রবলেম হয়, এটা হালকা একটু দেখে রাখবেন। এই ভেলোসিটি, ভ্যারাইটি, ভার্সিটি আর ভলিউম, এটা একটু দেখে রাখবেন। অল্টারনেটিভ অ্যাপ্রোচ টু বাজেটিং, ইনক্রিমেন্টাল বাজেটিং কি, এটা একটু পড়বেন। ইম্পোজ বাজেটিং কি বা টপ ডাউন বাজেট কি, এটা একটু পড়বেন। এখান থেকে এইগুলা টপ ডাউন বাজেট, বটম আপ আর টপ ডাউন বাজেট, এই দুইটা ডেফিনিশন একটু পড়ে রাখবেন। পার্টিসিপেটিভ বাজেটিং কি, বাজেট স্ল্যাক, জিরো বেসড বাজেট, এগুলা কি, রোলিং বাজেট কি, ডেফিনিশন, এইগুলাই এখান থেকে পড়ে নেবেন। আর আপনাদের বলছিলাম যে নতুন সিলেবাসে ডাটা বায়াস, প্রফেশনাল স্কেপটিসিজম যুক্ত হয়েছে। এই টোটাল মিলে 5টা মতো এমসিকিউ থাকবে। এখন ডাটা বায়াসের এই যে সিলেকশন বায়াস, সেলফ সেকশন, অবজার্ভ বায়াস, অমিটেড ভ্যারিয়েবল, কগনিটিভ কি, এখান থেকে মাস্ট বি এমসিকিউ আসে, মাস্ট বি এমসিকিউ আসেই। কনফার্মেশন কি, সার্ভেয়রশিপ কি, মাস্ট বি আসে। এতে ডাটা বায়াস কি বলছে হালকা একটু দেখলে দেখেন, সমস্যা নাই। ওয়ার্কিং ক্যাপিটাল কি, একদম ইজি ইজি এমসিকিউ যদি দেয় তখন আসে। ব্যালেন্স, লিকুইডিটি, প্রফিটেবিলিটি কি, রিসিভেবল বেশি থাকলে বা পেবল কম, বা পেবলের টাকা বেশি দিন হোল্ডিং করলে প্রফিটেবিলিটি বাড়ে বা কমে, কেন?
এখানে একটা আসে পুরাতন বইতে, এখানে সুন্দর একটা হচ্ছে চার্ট দেওয়া আছে, লং টার্ম ইনভেস্টমেন্ট শর্ট টার্ম ইনভেস্টমেন্টের একটা চার্ট দেওয়া আছে পুরাতন বইতে। এটা ইংল্যান্ডের বইতে দেখতেছি না, ওইটা একটু দেখতে পারলে ভালো হতো। আর যে রেশিও ইনভেন্টরি টার্নওভার, রিসিভেবল কালেকশন পিরিয়ড, পেয়েবল পেমেন্ট পিরিয়ড, এখান থেকে একটা সিনারিও দিতে পারে বা ছোট ছোট ক্যালকুলেশন দিতে পারে। সিনারিওটা এখানে দেওয়া আছে, আমি দেখাচ্ছি। এই যে এইটা দিয়ে সিনারিও দেওয়া পসিবল। এই যে এইভাবে দিয়ে একটা সিনারিও দিতে পারে, গ্রোস প্রফিট মার্জিন, কারেন্ট রেশিও, রিসিভেবল কত, পেয়েবল কত, টার্নওভার কত, এই যে এইভাবে দিয়ে সিনারিও দিতে পারে খুব সুন্দর কায়দায়। কুইক রেশিও কি, কুইক রেশিও কি, ডেফিনেশন গুলো পড়ে যান, এগুলো তো সহজ, আমরা বিবিএ তে করছি। ক্যাশ অপারেটিং সাইকেল থেকে সিনারিও দেয় বা দিতে পারে। এই যে দেখেন, ক্যাশ অপারেটিং সাইকেল থেকে এই যে টোটাল এই সিনারিওটা দিতে পারে, কস্ট অফ সেলস কত, র ম্যাটেরিয়াল ইনভেন্টরি কত, ক্রেডিট টেকেন পিরিয়ড, সাপ্লায়ার এইটা কত, এই যে এই সিনারিওটা এভাবে দিতে পারে। ম্যানেজিং ইনভেন্টরি, হোল্ড ইনভেন্টরি, ইনভেন্টরি হোল্ড করলে প্রফিটাবিলিটি হয় কি না হয়, বা ইনভেন্টরি কন্ট্রোল করতে হয় কোন কোন সিস্টেমে, এবিসি মেথডে বা জিট মেথডে বা পিরিয়ডিক মেথডে বা রিঅর্ডার লেভেলে। এই জিট কি, এবিসি মেথড কি, এইগুলার হালকা একটু আইডিয়া নিয়ে যাবেন। অপরচুনিটি কস্ট কি, এগুলার আইডিয়া নিয়ে যাবেন। এই যে ইনভেন্টরি কন্ট্রোল সিস্টেমের এইগুলা একটু পড়ে যাবেন। জাস্টিন, এই যে জিট, জাস্ট ইন টাইম, এবিসি, পিরিয়ডিক রিভিউ, রিঅর্ডার লেভেল, এই তিনটা পড়ে যাবেন। আর ট্রেড পেবল ম্যানেজ করা হয় বা ট্রেড রিসিভেবল ম্যানেজ করা হয়, তাহলে কি হয় আসলে, আমাদের প্রফিটাবিলিটি বাড়ে বা কমে, কেন আমরা এগুলা হ্যান্ডেল করি। ট্রেজারি ম্যানেজমেন্ট কেন করব, এই ট্রেজারি ম্যানেজমেন্ট কেন করব, এইম অফ গুড ক্যাশ ম্যানেজমেন্ট কেন, শর্ট টার্ম ফাইন্যান্স কি, ইনভেস্টিং সারপ্লাস ফান্ড কিসে কিসে করা যায়, অবশ্যই দেখতে হবে। ক্যাশ বাজেট কি, এইগুলা দেখবেন, ট্রু ফলস পেয়ে যাবেন। এই ক্যাশ বাজেটের মধ্যে একটা সিনারি দিতে পারে, এই যে ক্যাশ রিসিভ থেকে ক্যাশ পেমেন্ট বাদ দিলে আমার হাতে ক্যাশ আছে কত, ক্যাশ ফ্লো কত, অনেকটা ক্যাশ ফ্লোর মতো। এইটা কিন্তু সিনারিও দিতে পারে বা দেয়। এই যে ক্যাশ বাজেটের সিনারিও দেখেন, ছোট্ট একটা সিনারিও, তিনটা দুইটা তিনটা ছয়টা রিকোয়ারমেন্ট। এই যে ক্যাশ বাজেট, পেমেন্ট রিসিভ, এগুলো সহজ ম্যাথ একদম। পোটেনশিয়াল ক্যাশ পজিশন, শর্ট টার্ম সারপ্লাসের মধ্যে কোন আইটেম থাকে, এখান থেকে এমসিকিউ একটা দেয়। লং টার্ম সারপ্লাস কোনটা, পারফরমেন্স ইভ্যালুয়েশনের ফিডব্যাক কন্ট্রোল, ফিডব্যাক কন্ট্রোলের এই যে দেখেন কিভাবে ফিডব্যাক কন্ট্রোলটা হয়। প্রথমে প্ল্যান বা টার্গেট হয়, প্ল্যান টার্গেটের পর এটা অপারেশনে চলে যায়, তারপরে এটা আউটপুট দিয়ে মেজর আউটপুট হয়, তারপরে এটা ফিডব্যাক বা কন্ট্রোলে যায়। এর মাঝখানে কন্ট্রোল অ্যাকশন আছে বা কম্পেয়ার আছে, যে অ্যাকচুয়াল আর প্ল্যানের সাথে কি আমার কম্পেয়ার হচ্ছে। এই সাইকেলটা একটু বোঝার চেষ্টা করবেন আর এখান থেকে ডেফিনিশন গুলো পড়ে ফেলবেন। ফিচার অফ ইফেক্টিভ ফিডব্যাকের, কন্ট্রোলেবল কস্ট কি, এইগুলা একটু ভালো করে দেখবেন। এখান থেকে একটা এমসিকিউ আসে 100%। বাজেট কনস্ট্যান্ট কি, প্রফিট কনসিয়াস কি, নন অ্যাকাউন্টিং কি। আর আপনাদের বলছিলাম যে নতুন করে চ্যাপ্টার অ্যাড হয়েছে, বাজেট বায়াস কি, রেসপন্সিবিলিটি সেন্টার কি, এখানে ডিভিশনাল বা রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। এই রেসপন্সিবিলিটি সেন্টারের মধ্যে কস্ট সেন্টার, রেভিনিউ সেন্টার, প্রফিট সেন্টার, ইনভেস্টমেন্ট সেন্টার কি, কেন, একটু দেখবেন। কন্ট্রোলেবল কস্ট আর এই যে এগুলা একটু দেখবেন, নন কন্ট্রোলেবল এলিমেন্ট। এই ডিভিশনালাইজ ডিসেন্ট্রালাইজেশন দেখবেন, কোন কোন ফ্যাক্টর গুলা এফেক্ট করে ডিসেন্ট্রালাইজেশনে, অ্যাডভান্টেজ কি ডিসেন্ট্রালাইজেশন, ডিসঅ্যাডভান্টেজ কি। এই যে এগুলা দেখবেন, এখান থেকে এমসিকিউ আসে।
ইনভেস্টমেন্ট সেন্টারের মধ্যে ছোট্ট ম্যাথ আসে আর ওয়াই আর আই, এর কম্পেয়ার কি, এগুলো দেখবেন, এগুলো অবশ্যই দেখবেন, এগুলো আসেই, দেখাইতেছি। এই যে পারফরমেন্স মেজর করে কিভাবে, ইনভেস্টমেন্টের পারফরমেন্স মেজর করে কিভাবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর রিসিডুয়াল ইনকাম, এর পারফরমেন্স শর্ট টার্ম বা লং টার্ম কাদের উপর নির্ভর করে, এমপ্লয়ীদের উপরে না ইনভেস্টমেন্টের উপরে, এইগুলা অবশ্যই ভালো করে ম্যাথ করে যাবেন। এই যে দেখেন আর ওয়াই এর ম্যাথ, আর আর আই রিসিডুয়াল ইনকাম, এই ম্যাথ আছে, দেখবেন অবশ্যই। এই যে আর ও আই আর আই এর এই তিনটা চারটা এমসিকিউ একবারে দিয়ে দেয় ম্যাথ, ছোট ছোট ম্যাথ। ব্যালেন্স স্কোর কার্ডের এমসিকিউ আসে, ব্যালেন্স স্কোর কার্ডের মধ্যে এই যে কাস্টমার ইনোভেশন পার্সপেক্টিভ আর এই যে লার্নিং ফাইন্যান্সিয়াল, এইগুলো আসে, যেমন দেখাইতেছি। এই যে পোটেনশিয়াল মেজরের মধ্যে এখান থেকে একটা এমসিকিউ আসে, কি আসে আমি আপনাদের বলে দিচ্ছি। ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভে পোটেনশিয়াল মেজর কি, কাস্টমার পার্সপেক্টিভ কি, ইনোভেটিভ কি, এখান থেকে দেয় যে স্যাটিসফ্যাকশন রিপিটেড পারচেজ কোনটি, তখন কাস্টমার পার্সপেক্টিভ, ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ বা ইন্টারনাল বিজনেস পার্সপেক্টিভ। তো স্যাটিসফ্যাকশন কারই হয়, কাস্টমারেরই হয়, রিপিট পারচেজ কে করে, কাস্টমারই পারচেজ করে, এভাবে পড়বেন। নতুন যে সিলেবাস অ্যাড করছে সাস্টেইনেবিলিটি ইএসজি রিপোর্টিং, দেখতে হবে অবশ্যই। ভ্যারিয়েন্সের ক্লাস যদি আমি নিতে পারতাম তাহলে অনেক ভালো হতো, স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স আমার নেওয়ার দরকার নেই। ভ্যারিয়েন্সের ক্লাস হচ্ছে আপনার আফসাদ স্যারের ক্লাস বা মেজবা স্যারের ক্লাস করলেই বুঝতে পারবেন, এবং ভ্যারিয়েন্সের চ্যাপ্টারটা অনেক সহজ। ভ্যারিয়েন্সের চ্যাপ্টারটা আমি বলে দিই। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্সের তে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বাজেট বা অ্যাকচুয়াল অ্যাবজর্বের থেকে যেটা ডিফারেন্স হয় সেটাই হচ্ছে ভ্যারিয়েন্স। স্ট্যান্ডার্ড আর অ্যাকচুয়ালের থেকে বা বাজেটেড বা অ্যাকচুয়ালের থেকে যেটা ডিফারেন্স হয় সেটা হচ্ছে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সের এই এমসিকিউটা আসে সেলস ভ্যারিয়েন্সের, এই যে সেলস ভলিউম ভ্যারিয়েন্স, এই যে স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন, এইটা আইসিবি তে দেয়, স্টুডেন্টরা এটাতে গুলায়, এই এমসিকিউটা বারবার দেয় এবং স্টুডেন্টরা এটাতে গুলায়, এটার অ্যানসার করতে পারে না। ভ্যারিয়েন্সের প্রকারভেদ আছে, সেলস ভ্যারিয়েন্স, সেলস ভ্যারিয়েন্সের হচ্ছে তিনটা, প্রাইস ভ্যারিয়েন্স, ভলিউম ভ্যারিয়েন্স আর টোটাল ভ্যারিয়েন্স। প্রাইস আর ভলিউম ভ্যারিয়েন্স থেকে বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে টোটাল ভ্যারিয়েন্স সম্ভবত, না টোটাল ভ্যারিয়েন্স এখানে নাই, সরি। আর এরপরে আছে যেটা, সেটা হচ্ছে এই যে কস্ট ভ্যারিয়েন্স। এই যে কস্ট ভ্যারিয়েন্স কয়টা মোট, ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স, এই দুইটা ভ্যারিয়েন্সের বাদ দিলে হচ্ছে টোটাল ভ্যারিয়েন্স। এই ভ্যারিয়েন্সগুলো দেখবেন। লেবার ভ্যারিয়েন্স, লেবারের রেট ভ্যারিয়েন্স, লেবার এফিশিয়েন্সি ভ্যারিয়েন্স, ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্স, ফিক্সড ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স, এই চারটা পাঁচটা ভ্যারিয়েন্স সেম সূত্র, মুখস্থ করে যাবেন, পরীক্ষায় সূত্র জিজ্ঞেস করবে বা পরীক্ষায় ছোট্ট ছোট্ট ম্যাথ দিবে। এই চ্যাপ্টারটা আবার খুব ভালো করে করার জন্য আপনারা ইংল্যান্ডের ওই যে সিনারিওর মধ্যে সুন্দর করে ইয়ে করা আছে, সুন্দর করে সিনারিও দেওয়া আছে, ওখানে করলে আপনাদের পুরো 100% ক্লিয়ার হয়ে যাবে। এবং এই চ্যাপ্টারটা যখন করবেন, এই যে ম্যাটেরিয়াল টোটাল ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স কত, দেখেন 10 কেজি ম্যাটেরিয়াল হয় 10 কিলোগ্রাম, এই 10 কিলোগ্রাম কিন্তু এই পার, এটা হচ্ছে কিন্তু স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ডিউরিং দা পিরিয়ড এত ইউনিট ম্যানুফ্যাকচার করছে, এত কেজি,
কস্ট এত টাকা, এইগুলো হচ্ছে আপনার অ্যাবজর্পশন বা অ্যাকচুয়াল অ্যাকচুয়াল। তো যখন আপনারা ম্যাথ করবেন তখন আপনারা এই যে শর্টকাট সূত্রটা দেখে করবেন। এই যে ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স কি, স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স মাইনাস স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস গুণিত অ্যাকচুয়াল কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড প্রাইস কত বলছিলাম, 10 টাকা, আর অ্যাকচুয়াল প্রাইস বার করার জন্য অ্যাকচুয়াল কোয়ান্টিটি আর অ্যাকচুয়াল আওয়ার ভাগ করলে তার সাথে অ্যাকচুয়াল কোয়ান্টিটি যদি গুণ করা হয় তাইলে আপনার এই যে ভ্যারিয়েন্স বের হয়ে যায়। তো আপনারা এই শর্টকাট সূত্র, এই যে ভ্যারিয়েন্সের ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, তারপর লেবার ভ্যারিয়েন্স, ওভারহেড ভ্যারিয়েন্স, ফিক্স ওভারহেড এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, এই চারটা সূত্র একবারে লিখবেন, আপনার অঙ্ক হয়ে যাবে। এই যে লেবার ভ্যারিয়েন্সের সেম সূত্র দেখেন, স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস অ্যাকচুয়াল রেট গুণিত অ্যাকচুয়াল আওয়ার, লেবার রেট ভ্যারিয়েন্স। লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স কি, স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস অ্যাকচুয়াল আওয়ার গুণিত স্ট্যান্ডার্ড রেট। শুধু এই দুইটার ডিফারেন্স হয়, এই দুইটার ডিফারেন্স আপনার ধরতে পারলে, এইটা থেকে এইটা বাদ দিলে টোটাল ভ্যারিয়েন্স। আবার ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড ভ্যারিয়েন্স কি, সেম সূত্র দেখেন, স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট, স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস অ্যাকচুয়াল আওয়ার গুণিত অ্যাকচুয়াল আওয়ার গুণিত স্ট্যান্ডার্ড রেট। এই দুইটা দেখলেই আপনি বুঝে যাবেন যে আপনার সূত্র কিভাবে বাইর করতে হবে। এই সূত্র আইসিবি তে ডিরেক্ট সূত্র চাই, এখান থেকে 3-4টা ম্যাথ আসলে। ফিক্স ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স সেম, কোনো ডিফারেন্স নাই, এখানে দেয় নাই সূত্রটা। আর এই সেলস ভ্যারিয়েন্সে শুধু আপনার ডিফারেন্স, সেলস ভ্যারিয়েন্সে কি ডিফারেন্স, এই যে স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন চাই সেলস ভলিউম ভ্যারিয়েন্সে, এই স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশনটা সেলস এর থেকে ভ্যারিয়েবল কস্ট মনে বাদ দিলে হয়ে যায় এটা। ব্রেক ইভেন অ্যানালাইসিস এর কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস করা শিখবেন। ব্রেক ইভেন পয়েন্ট কি, এমন একটা পয়েন্ট যে পয়েন্টে কি লাভ হবে না লস হবে না, এরকম কিছু মনে নাই আর কি। মার্জিনাল সেফটি কি, এমন একটা সেফটি পয়েন্ট যে সেফটির নিচে গেলে লস, উপরে গেলে লাভ হবে, এরকম একটা সেফটি পজিশনে থাকতে হবে। তো এই এখান থেকে দুইটা মতো ম্যাথ দেয় ছোট্ট ছোট্ট। কন্ট্রিবিউশন রেশিও কি, মার্জিন অফ সেফটি কি, টার্গেট প্রফিট কি, এই যে আমার যদি এত প্রোডাকশন করতে চাই তাহলে সেলস প্রাইস কত হবে, এই টার্গেট প্রফিট কি, এইগুলা কোশ্চেন আসে ছোট্ট ছোট্ট এমসিকিউ। ব্রেক ইভেন চার্ট আসে না, পড়ার দরকার নাই ওইভাবে। এই যে লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস, আমি কিন্তু বারবার বলছিলাম যে লিমিটিং ফ্যাক্টর থেকে সিনারিও বেসড কোশ্চেন দিচ্ছে, যেটা আগে দিত না। এই ফ্যাক্টর অ্যানালাইসিসটা খুব সুন্দর করে করবেন, এখান থেকে সিনারিও দিচ্ছে। হ্যাঁ, লেবার আওয়ার নেট কত, লেবার আওয়ার আছে কত, শর্টফল কত বের করো। এবং এর প্রফিট কিভাবে বের করতে হয়, এইগুলা খুবই সুন্দর করে করবেন, একদম সহজ ম্যাথ। যদি আপনি না করেন তাহলে পারবেন না ফ্যাক্টরের ম্যাথ। ইন্টারেক্টিভ কোশ্চেন গুলো অবশ্যই করবেন। এই যে ফ্যাক্টর অ্যানালাইসিসের কিছু এমসিকিউ দেওয়া আছে বা ইন্টারেক্টিভ কোশ্চেন দেওয়া আছে, সুন্দর করে করবেন আপনারা। এই যে লিমিটিং ফ্যাক্টরের কোশ্চেনগুলো সব করবেন, লিমিটিং ফ্যাক্টর এবার এসেছে আইসিবি তে। মেক অর বাই ডিসিশন, দেখবেন যে আমি এই প্রোডাক্টটা কিনবো কি না,
বা ইনভেস্টমেন্ট করব কিনা, যদি প্রফিট হয় কিনা, এই কোশ্চেনগুলো নিজের মধ্যে নিয়ে আসবেন। মেক অর বাই ডিসিশন, লিমিটিং ফ্যাক্টর, ফ্যাক্টরের কিন্তু সিনারিও আসতেছে। এরপর আর একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল, সম্ভবত ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল টেকনিক। এই চ্যাপ্টারটা থেকে 5টা এমসিকিউ আসে, 4টা 5টা এমসিকিউ আসে, 3টা আর 4টা ম্যাথ আসে আর 2টা থিওরি আসে। তো এখান থেকে এই চ্যাপ্টারটা কিন্তু একটু ভালো করে পড়া উচিত, কারণ এই চ্যাপ্টারটা নিয়েই একটা বই আছে, ওই যে সম্ভবত এফএম, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, শিওর মনে পড়তেছে না, ফাইন্যান্সের কিন্তু একটা বই আছে আমাদের পিএলএ, প্রফেশনাল লেভেলে, ওখানে কিন্তু এই চ্যাপ্টারটা আছে আর কি। আমাদের পেব্যাক পিরিয়ড, এভারেজ রেট অফ রিটার্ন, নিট প্রেজেন্ট ভ্যালু, এখান থেকে 3 রকমের এমসিকিউ দেয়। 2টা এমসিকিউ সহজ দেয়, একটা এমসিকিউ কঠিন দেয়। যদি আইআর দেয়, আইআর বের করতে গেলে দেখা গেল আপনার 20-15 মিনিট সময় লাগছে, কিন্তু 2 মিনিটের 2 মার্কের জন্য যদি 10-15 মিনিট দিয়ে দেন, তখন কিন্তু আপনার ফেল হওয়ার সম্ভাবনা বেশি। কিছু কিছু পরীক্ষার হলে কিছু কিছু এমসিকিউ স্কিপ করেও চলে যেতে হয় অনেক সময়, ঠিক আছে? তাহলে মানে সব সময় যে সবই করতে হয় এরকম না, ঠিক আছে? যদি আপনার এখানে দেয় যে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু কত, এভারেজ রেট অফ রিটার্ন কত, বা পেব্যাক পিরিয়ডের মেথড কত, আর যদি আইআর দেয়, যদি অনেক কঠিন হয়ে যায়, তাহলে স্কিপ করাই ভালো আমার মতে, 1-2টা আন্দাজে মেরে দিয়ে চলে যাওয়া ভালো। ইনভেস্টমেন্ট ডিসিশন, ইনভেস্টমেন্ট করবেন কিনা, পেব্যাকের এই যে সহজ সহজ যে ম্যাথগুলো আসে, এইগুলো আপনারা দেখতে পারেন। এভারেজ ইনভেস্টমেন্ট কিভাবে বের করতে, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, এখান থেকে খুব বড় এমসিকিউ আসে না, বা সিনারিও আমরা দেখতে পাই নাই। এনপিভি, এই যে টার্মিনাল ভ্যালু বের করার সূত্র কি, ছোট্ট ছোট্ট এমসিকিউ দেখবেন আপনারা, যেটাতে আপনার সময় লাগে না। ডিসকাউন্ট ফ্যাক্টর সহজেই বের করা যায় কিন্তু ক্যালকুলেটরে। যদি বড় ম্যাথ আসে, স্কিপ করাই ভালো আমার মতে। এই যে ক্যালকুলেশন কুড বি পারফর্ম অন স্টেপ, অন স্টেপে যদি পারফর্ম ক্যালকুলেশন করতে পারেন, সেগুলো দেখবেন আপনারা। তো আমি আর বেশি কিছু বলবো না, এই ছিল আজকে এমসিকিউ থিওরি নিয়ে। আমি সবাইকে বলবো এমআইটা একটু ভালো করে পড়ে প্রিপারেশনের জন্য, কারণ কস্টিংটা আমাদের লাগে প্রফেশনাল লেভেলে আর কি। আর যখন আপনি কোনো চ্যাপ্টারের এমসিকিউ পড়বেন, একটা কৌশল আপনাকে শিখিয়ে দিই। কোনো চ্যাপ্টারের যখন এমসিকিউ করবেন, এমআই থিওরি অনেক হার্ড, তো আমি কিভাবে স্ট্র্যাটেজিটা ফলো করতাম, আমি কিভাবে এটা পড়তাম আর কি। আমি পড়তাম কি, এই যে ধরেন কোনটা রাইট দিয়েছে, ঠিক আছে, বি আর সি, এটা যে রাইট আমি বুঝলাম, কিন্তু এইটা ফলস কেন, এই দুইটা ফলস কেন, যে এই দুইটা ইনকারেক্ট কেন, এই ইনকারেক্ট কেন, এটার ডেফিনেশন পড়তাম, যে টার্গেটের, ঠিক আছে, ইনকারেক্ট কেন, এটা পড়তাম, তাইলে আমার 4টা এমসিকিউ হয়ে যেত একবারে। এবং এটা আমি পরীক্ষার হলে ওইটাই মনে পড়তো, কোনটা ট্রু কোনটা ফলস, এটা মনে পড়তো আমার। তো এইভাবে আমি সিনারিও, মানে এইভাবে থিওরিটা পড়ার চেষ্টা করছি, কারণ এমআর থিওরি অনেক হার্ড। এই যে বাজেটিং এর থিওরি, এটা মানে বাজেটিং থেকে অনেক যেহেতু থিওরি আসে, বাজেটিং এর থিওরি, এই যে বটম আপ স্টাইলের বাজেটিং কি পার্টিসিপেটিভ কিনা, ঠিক আছে, বাজেট স্ল্যাক নেসেসারি কিনা, এইগুলা কিন্তু এমসিকিউ আসেই। তো এইভাবে আমি পড়ার চেষ্টা করতাম, এ বি কেন কারেক্ট দেখতাম, আর বি সি কেন ইনকারেক্ট ওইটা মিলাতাম, কোন টেন্সের জন্য, কোন লাইনের জন্য ইনকারেক্ট বলতেছে, ওইগুলা দেখার চেষ্টা করতাম।
আর আমার সাজেশন থাকবে, আমার জুনিয়র যেটা বলতো, পাস করার উপায় কিন্তু আমি দুই উপায় বলছি, একটা লং টার্ম একটা শর্ট টার্ম। ও আমার জুনিয়র যেটা বলতো, আমার জুনিয়র বলতো যে, আমি বলতাম যে ভাই এমআই প্রিপারেশন কেমন করে নিছো? তো ও বলতো, তখন আমাদের একটা ক্লায়েন্ট চলছিল যে হচ্ছে, মানে সকাল 9টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত ক্লায়েন্ট চলতো। আমরা আবার বাসায় এসে রাত 11টা থেকে রাত 1টা 2টা পর্যন্ত পড়ে মনে করেন ঘুমাইতাম এরকম। তো ওরে বলতাম যে আপনি এমআই পাস করছেন কেমনে? তো ও ও আবার ওই রাত 8টার সময় বাসায় যেয়ে, 9টার সময় বাসায় যেয়ে ও হচ্ছে আবার একটা টিউশনও করাইতো একটা ছেলেরে, এরকম শুনছি আর কি। তো ও হচ্ছে, তা আমাদের ওই ক্লায়েন্টের আমাদের রিসোর্স কম ছিল, স্টুডেন্ট কম ছিল, আবার টাইম কম ছিল, আমাদের এমনি স্বাভাবিকভাবে একটু ওভার টাইম হচ্ছিল আর কি। তো ওরে বললাম যে এমআই পাস করছেন কিভাবে? ও বলছে ভাই আমি এমআই 5 দিনে এই 300 মতো এমসিকিউ সব সলভ করে ফেলছি ইংল্যান্ডের কোশ্চেন ব্যাংক থেকে, এবং সিনারিও করে ফেলছি 5 দিনে। হ্যাঁ, ও চোখ নাক বুঝে দেখে দেখে বা দেখাই এমসিকিউ বা সিনারিও সলভ করে ফেলছে। এরপর 2বার রিভাইজ দিছে। ও 20 দিনে মনে হয় এমআই পড়ে পাস করে ফেলছে। ওর এই বুদ্ধি শুনে তারপর আমি আবার এইগুলা কোশ্চেন গুলো সলভ করছি, ইংল্যান্ডের কোশ্চেন ব্যাংক। আর আমাদের ম্যানুয়ালটা 100%, যদি আপনি ওয়ার্ক এক্সাম্পল, ইন্টারেক্টিভ কোশ্চেন, সেলফ টেস্ট যদি করেন, আর এদিকে ইংল্যান্ডের সিনারিও গুলা করেন, 100% আপনি পাস করবেন ইনশাআল্লাহ। অন্য কিছু দেখা লাগবে না। আর আমি কস্ট শীট আর মার্জিনাল অ্যাবজর্পশন কস্টিং এর কিছু তো দিয়েই দিছি, ওটা দেখবেন। তো ও 20 দিনে নাকি এমআই পাস করছে, ওর কথা যেটা। আর আমি তো ওরে দেখতাম, ও আমার সাথেই থাকতো অফিসে। ওরকম আমাদের অফিস ছিল ওরকম 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা ওই টাইমে। ওকে তো আমি দেখছি আর কি। এমন তো না যে একটা সাবজেক্ট 2টা সাবজেক্ট পরীক্ষা দিয়েছি, একসাথে অনেকগুলো দিছিলাম আমরা। তো ওরে দেখছি, এটা হচ্ছে শর্টকাট যেটা বলেন, পরিশ্রম করে আর কি করা। আর আমি কি করছি, আমি একটু লং টার্ম নিয়েছি। যেমন এমআইটা আমি বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে সাইদ স্যার, মিস্টার সাইদ এফসি স্যারের ক্লাস আছে, আমি লিংক দিয়ে দিব। উনি অনেক ভালো এমআই করে, যদি কেউ কস্ট অ্যাকাউন্টিং বুঝতে চায়, শিখতে চায়, ওনার ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এবং আরশাদুল কবির এফসিএ স্যার, উনিও অনেক ভালো পড়ায়, মেজবা কামাল স্যারও ভালো পড়ায়। তো আপনারা যদি দেখেন ক্লাসগুলো আস্তে আস্তে, তাইলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এমআই পড়তে অনেক একঘেয়েমি লাগে, সবাই খারাপ লাগে। তো এইভাবে পড়লে আপনাদের ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে আপনারা বুঝতে পারলেন আমাদের সিনারিও কি কি আসবে। কস্ট শীটের থেকে একটা সিনারিও আসবে, মার্জিনাল কস্টিং বা একটা সিনারিও আসতে পারে, ওয়ার্কিং ক্যাপিটাল বা বাজেটের থেকে একটা সিনারিও আসতে পারে। 2টা সিনারিও মাস্ট আসবে। লাইফ অফ ফাইফ থেকে আসতে পারে, এভারেজ থেকে আইসিডি তে এভারেজ থেকে লাইফ অফ ফাইফ, লিমিটিং ফ্যাক্টর বা ওভারহেড, এই 3টা সিনারিও সবাইকে ঘুরাই ফিরাই দিছে, কারো মার্জিনাল দিছে। তো আর আগে দিত কি, আগের কোশ্চেন প্যাটার্ন গুলো কস্ট শীট থাকতো এবং মার্জিনাল থাকতো, আর বাজেট থাকতো ওয়ার্কিং ক্যাপিটালে। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।